সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গতকাল বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় ইন্টারেস্টিং একটি সংবাদ প্রকাশিত হয়, আর সেটি হচ্ছে ইতালির কাছ থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। গতকাল বিমান বাহিনীর ভেরিফাইড ফেসবুক পাতায় এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মুখ সারির যুদ্ধের অত্যাধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট হিসেবে কেনা হচ্ছে এই যুদ্ধবিমান। আগ্রহপত্রের আওতায় লিওনার্দো এসপিএ ইতালি বাংলাদেশ বিমান বাহিনীকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান সরবরাহ করবে। তো কি এই ইউরোফাইটার টাইফুন? ইউরোফাইটার টাইফুন হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক সুইং রোল কম্ব্যাট বিমান। 2 ইঞ্জিনের ইউরোফাইটার টাইফুন সর্বোচ্চ 55,000 ফুট উচ্চতায় সুপারসনিক গতিতে উঠতে সক্ষম। এটি একই সঙ্গে এয়ার টু এয়ার ও এয়ার টু সারফেস আক্রমণ করতে পারে। শুধু যুদ্ধেই না, এটি তথ্য সংগ্রহ, শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ আর আকাশ প্রতিরক্ষার সামগ্রিক ছবি তৈরিতেও সহায়তা করে। ইউরোফাইটার টাইফুন আসলে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান হলেও উন্নত প্রযুক্তি ও আধুনিকায়নের জন্য একে 4.5 প্রজন্মের যুদ্ধবিমান বলা হয়। এর নিকটতম প্রতিদ্বন্দ্বী হল ফ্রান্সের রাফাল, সুইডেনের সাবক্রিপেন ইএফ, যুক্তরাষ্ট্রের FA-18, সুপার হর্নেট ও F-16 ব্লক 70-72। যুক্তরাজ্য, জার্মানি, ইটালি ও স্পেনের সহযোগিতায় ইউরোফাইটার টাইফুন তৈরি করা হয়। বর্তমানে বিশ্বের 9টি দেশের কাছে এই ইউরোফাইটার টাইফুন আছে। দেশগুলো হলো যুক্তরাজ্য, জার্মানি, ইটালি, স্পেন, অস্ট্রিয়া, সৌদি আরব, কুয়েত, ওমান ও কাতার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মাত্র কিছুদিন আগে আরও নির্দিষ্ট করে বললে এ বছরের অক্টোবরে সরকার থেকে ঘোষণা দেওয়া হয় চীনের কাছ থেকে 20টি J-10C মাল্টিরোল যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, যার জন্য বাংলাদেশকে গুনতে হবে $220 কোটি বা 27,000 কোটি টাকা। প্রথমে চীন, তারপর ইটালি থেকে যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। কিন্তু কেন? দেখুন, আমাকে ভুল বুঝবেন না। এতে যদি বাংলাদেশের উপকার হয়, এতে যদি বাংলাদেশের ভালো হয়, তাহলে চীন, ইটালি কেন? বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও আধুনিক, আরও উন্নত মানের যুদ্ধবিমান কিনতে পারে, বা রাশিয়ার কাছ থেকেও কিনতে পারে। আমার কোনো সমস্যা নেই। কিন্তু অর্থনীতির যেখানে দৈন্যদশা বলতে গেলে প্রায় স্থবির, তাই সেখানে একের পর এক যুদ্ধবিমান কেনা অবশ্যই প্রশ্ন তোলে। আর একটি বিষয় সবসময় মনে রাখবেন, যুদ্ধবিমান কিনলেই হয় না, একে মেইনটেনেন্স করতে হয়, এর পেছনে অনেক টাকা ব্যয় করতে হয়। তাই আমি বলেছি কেন। এর উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। মনে আছে 2023 সালের 10ই সেপ্টেম্বর ঢাকায় আসেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। ওই সময় এমানুয়েল ম্যাক্রো বলেন, বাংলাদেশ ফ্রান্সের কোম্পানি এয়ারবাস থেকে 10টি বড় উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে। সে মোতাবেক কাজও চলছিল, অনেক দূর অগ্রগতি হয়, শুধু চুক্তি বাকি ছিল। কিন্তু 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর এই বিষয়ে অনেক তৎপর হয়ে ওঠে আমেরিকা ও বোয়িং। এরপর আসে ট্রাম্পের সেই ঐতিহাসিক শুল্ক যুদ্ধ। এই শুল্ক যুদ্ধে বাংলাদেশের উপরে ট্রাম্প 35% অতিরিক্ত শুল্ক আরোপ করে। অতিরিক্ত এই শুল্কের হাত থেকে বাঁচতে বাংলাদেশ আমেরিকার সাথে একটি গোপন চুক্তি করে। দ্বিপাক্ষিক এই গোপন চুক্তিতে কি আছে তা আমরা কেউ জানি না। কিন্তু এই চুক্তির কয়েকদিন পর বাংলাদেশ ঘোষণা দেয় আমেরিকা থেকে তারা 25টি নতুন বোয়িং কিনছে। এয়ারবাসকে বাদ দিয়ে মন পরিবর্তন করে হঠাৎ বোয়িং কেনা মোটেও ভালোভাবে নেয়নি ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্স। ফ্রান্স এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠে যে এবছর জলবায়ু সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট ম্যাক্রোর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করতে চাইলে ফ্রান্স তা সরাসরি নাকচ করে দেয়। ফলে মোহাম্মদ ইউনূসের ফ্রান্স সফরই বাতিল হয়ে যায়। এছাড়াও বিভিন্ন সময় ইউরোপের অন্যান্য নেতারাও বাংলাদেশকে এয়ারবাস কেনার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয়। তারা নানাভাবে বাংলাদেশের উপরে চাপ প্রয়োগ করতে থাকে। এবছরের নভেম্বরে ফ্রান্স দূতাবাসে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতেরা একসাথে প্রত্যয় ব্যক্ত করেন উড়োজাহাজ কেনার আলোচনায় যেন এয়ারবাসকে যৌক্তিকভাবে বিবেচনায় রাখা হয়। এখানেই শেষ না, এই প্রতিশ্রুতি ভঙ্গ করলে যে এর নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশ ও ইউরোপের বাণিজ্যের উপরে, তাও মনে করিয়ে দেওয়া হয়। আর এই 26 নভেম্বর জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটস তো প্রকাশ্যেই হুমকি দিয়ে বলেন, এয়ারবাস কেনার বিষয়ে ঢাকার যে প্রতিশ্রুতি ছিল সেখান থেকে সরে এলে ইউরোপের সঙ্গে বাণিজ্যের সম্পর্কের প্রভাব পড়বে। আর এমনটা হলে যে বাংলাদেশ ভালোই বিপদে পড়বে তা না বললেও চলে, কারণ আমেরিকার পর ইউরোপ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানির বাজার। আর দিন দিন এই বাজার আরও বড় হচ্ছে। অর্থনীতিবিদদের মতে ভবিষ্যতে ইউরোপই হবে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানির গন্তব্য।
যদিও ইউরোপের এমন মনোভাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, কমার্শিয়াল একটি ডিলের উপর ইউরোপের সঙ্গে বাংলাদেশের সার্বিক সম্পর্ক নির্ভরশীল হবে বলে তিনি মনে করেন না। কিন্তু ওই কথা যে ছিল শুধু কথার কথা তা তো এখন স্পষ্ট, কারণ আমরা এখন চোখের সামনে দেখতে পাচ্ছি ইউরোপকে খুশি করতেই এই ইউরো ফাইটার কেনার চুক্তি। কিন্তু এখানে আরও একটি প্রশ্ন চলে আসে, আর তা হচ্ছে এই সরকারের তো আছে মাত্র আর 2 দিন, কারণ আগামীকাল নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এরপর কার্যত এই সরকারের কাজ শেষ। তাই এই সরকার নতুন সরকারের জন্য অপেক্ষা না করে এই চুক্তির ভার নতুন সরকারের উপরে ন্যস্ত না করে তারা কেন এই চুক্তি করতে গেল? আসলে এর উত্তর হচ্ছে ইউনূসের ব্যক্তিগত স্বার্থ। দেখুন, মোহাম্মদ ইউনূস আমেরিকান হলেও সে বেশিরভাগ সময় ইউরোপেই কাটায়। ফ্রান্সে তার পিআর বা পার্মানেন্ট রেসিডেন্সি আছে, তিনি সেখানেই থাকেন। এছাড়াও তার বেশিরভাগ ব্যবসা ও তার পার্টনার ইউরোপিয়ান। তাই ইউনূস কোনোভাবেই চান না ইউরোপের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হোক। তাই নিজের সম্পর্ক রক্ষা করতেই, নিজের ভাবমূর্তি উজ্জ্বল রাখতেই শেষ মুহূর্তে তড়িঘড়ি করে এই ফাইটার কেনার চুক্তি। এখানে দেশের স্বার্থের চেয়ে ব্যক্তিগত স্বার্থকে বড় করে দেখা হয়েছে। আর গত 15 মাসে মোহাম্মদ ইউনূস তাই করেছেন। তিনি সেটিই করেছেন যাতে তিনি নিজেকে আরো উচ্চতায় নিয়ে যেতে পারেন। দেশ জাহান্নামে যাক, তাতে তার কিছুই যায় আসে না। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।